আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুধী, সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকে সকালের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আমার শিক্ষার্থীবৃন্দ তোমরা স্পেশালি নিশ্চয়ই অনেক ভালো আছো, ভালো সময় কাটাচ্ছ। কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম থেকে আমি শাহিনুর সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদের সামনে হাজির হয়েছি আজকে পদার্থবিজ্ঞানের কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের তৃতীয় লেকচারটি নিয়ে। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং ধারাবাহিকভাবে গত দুটো লেকচারও আমি নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দেখে নিতে চাই তোমরা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আমি একটু চেক করে নেই, তারপর আমি খুব কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে ক্লাসটি শুরু করতে পারবো। তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ক্লাসের সাথে কানেক্ট হয়ে গিয়েছো। তোমরা কোথা থেকে কে কানেক্ট হয়েছো আমাকে যদি জানাও, তাহলে আমি আসলে বুঝতে পারি যে তোমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কলেজ থেকে আমার সাথে যুক্ত হয়েছো। আমি একটু দেখতে চাই। শুরুতেই দেখছি আমি তানজিদ হাসানকে, তারপর আমি দেখছি মিজানকে। মোহাম্মদ সোহেল রানা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আমি দেখতে পাচ্ছি মিজানকে। তারপর আমি দেখতে পাচ্ছি নাহিদ, ওয়ালাইকুম আসসালাম। নূপুর, হ্যাঁ সোহেল রানা চট্টগ্রাম থেকে বলছো। না, আমার শব্দ শোনা যাচ্ছে। তোমরা কে যেন শান্ত বলছো, সাউন্ড নাই। না, আমার শব্দ শোনা যাচ্ছে, আমি নিজে চেক করে দেখছি। তিনাকে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি থেকে, সাদিয়া তিনা, সব ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ডিএমআরসি কলেজ মুসা, তারপর আমি দেখতে পাচ্ছি কুমিল্লা গভর্নমেন্ট উমেন কলেজ থেকে মনিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা একটু কমিউনিকেট করে নেই। শুরুতে 1-2 মিনিট সময় নষ্ট হলেও এটা আমাদের কমিউনিকেশন স্কিলটা আরও বৃদ্ধি করছে, আমাদের মধ্যে আন্তরিকতা বাড়াচ্ছে। আমরা ক্লাসটা খুব সুন্দর করে শুরু করতে পারবো। আমি তার আগে একটু আমার ক্লাসটি আমি একটু আমার টাইম লাইনে শেয়ার করে দিতে চাই শিক্ষার্থী বন্ধুরা। তোমরা ঠিক একইভাবে তোমাদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে দিবে। আমার ক্লাসে জয়েন করতে একটু দেরি হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দেরি করে ফেলেছি। একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমার 2-3 মিনিট একটু লেট হয়েছে ক্লাসে আসতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার টাইম লাইনে ক্লাসটি অলরেডি শেয়ার করে দিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করব। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু লেকচার আমরা পড়ব। তো আমি, হ্যাঁ বাবু, আলহামদুলিল্লাহ ভালো আছি। নরসিংদী সরকারি কলেজ থেকে তমা বলছো। সামিদুল আরিফিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ পুতুল, তারপর বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ থেকে সারোয়ার বলছো। তারপর বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে সাব্বির বলছো। তারপর আমি দেখি তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ থেকে আজহারুল ইসলাম বলছো। লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে সামিদুল আরফিন। তারপর চাপাই নবাবগঞ্জ থেকে রাইহান বলছো। তারপর নাসিমা আক্তারকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ থেকে। নাসিমা আক্তার লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ থেকে বলছে। ইমু, শুভ সকাল। তারপর এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ থেকে পাপড়ি বলছে। তারপর পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আবির বলছে। তারপর কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে আমি দেখতে পাচ্ছি অভিজিৎ মিত্রকে। নজরুল ইসলাম বাবু কলেজ থেকে কুড়িকে দেখতে পাচ্ছি। মানসুর উদ্দিন মহিলা কলেজ থেকে আমি তাসপিয়াকে দেখতে পাচ্ছি। শেরপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ থেকে আমি দেখতে পাচ্ছি বন্যাকে। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে ফুয়াদকে দেখতে পাচ্ছি। আই এম ফ্রম সিলেট, ইমু, থ্যাংক ইউ। তারপর রাতুলকে দেখতে পাচ্ছি এডওয়ার্ড কলেজ পাবনা থেকে, থ্যাংক ইউ। তোমাদের সাথে বেশ কিছুক্ষণ কমিউনিকেশন হয়ে গেল। চলো তাহলে আমরা এবার তাইবাকে দেখতে পাচ্ছি এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ থেকে, আমার কলেজ। তো রাজশাহী থেকে আমি নাইমুলকে দেখতে পাচ্ছি। শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে আমি তুর্যকে দেখতে পাচ্ছি। আলফা ডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে আমি দেখতে পাচ্ছি মৌসুফা ইসলামকে। মোহাম্মদ মিজান, তুমি বলছো হ্যাপি স্প্রিং। হ্যাঁ, হ্যাপি স্প্রিং। তারপর তাসফিয়া দেখতে পাচ্ছি হাটহাজারি গভর্নমেন্ট কলেজ চট্টগ্রাম থেকে। শারদা সুন্দরী মহিলা কলেজ থেকে আমি লক্ষ্মী দত্তকে দেখতে পাচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। মিফতাহুল মারুফা বলেছে তোমাদের কমেন্ট পড়ছি না। এই তো আমি সবার কমেন্ট পড়ছি। আসলে তোমাদের কারোর সাথে আমার ঝগড়া নেই। আমি আসলে আমার সামনে যেটা শো হচ্ছে আমি সেটাই পড়ছি। তো এর মধ্যে মিসিং হয়ে যেতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত। থ্যাংক ইউ। চলো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই। শুরুতেই তোমরা বোর্ডে মজার একটি জিনিস লক্ষ্য করছো। আমি গত লেকচার থেকে দেখেছি
আমি তোমাদেরকে গত লেকচারে যে টপিকগুলো পড়িয়েছি ওই সব টপিকে গিয়ে আমি দেখলাম, কমেন্টে গিয়ে দেখলাম যে কিছু স্টুডেন্ট, আমি ক্লাস চলাকালীন সময়ে অনেকের কমেন্টগুলো দেখতে পারিনি। আর আমি যদি কমেন্টে মনোযোগটা বেশি দেই সেক্ষেত্রে আমার ক্লাসের মনোযোগটা থাকবে না। তাই আমি ক্লাস নেই, মাঝে মাঝে তোমাদের সাথে যোগাযোগ করব, হ্যাঁ, আর বাকি কমেন্টগুলো হয়তো ক্লাস শেষে পরে আমাকে দেখতে হবে। তো ইন্টিগ্রেশন এটা কি? এটাতে সবার মনে হয় একটু প্রবলেম আছে। হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেট কিভাবে করতে হয়? হ্যাঁ, তোমরা তোমাদের বাসার বিভিন্ন বইপত্র এলোমেলো থাকলে এগুলাকে যেভাবে তুমি ইন্টিগ্রেট করো, একসাথে করো, একত্রিত করো, বাসার ফার্নিচারগুলোকে যেভাবে তুমি একসাথে করে গুছিয়ে রাখো, ঠিক এই ইন্টিগ্রেটটাও একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকুলাসের একটা অংশ। ক্যালকুলাস তোমরা পড়েছো ভেক্টরে, এটার অ্যাপ্লিকেশন পড়েছো গতিবিদ্যায়। হ্যাঁ, তো আমি ধরেই নিয়েছিলাম যে কাজশক্তি ক্ষমতা চ্যাপ্টারে তোমাদের হয়তো ইন্টিগ্রেশন বোঝাতে হবে না, এই জন্য গত ক্লাসটাতে ইন্টিগ্রেশনটা আমি না বুঝিয়ে করে ফেলেছিলাম। তো আমি লক্ষ্য করলাম অনেক স্টুডেন্ট ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হয় সেটার নিয়মটা সঠিকভাবে জানো না, সেক্ষেত্রে তোমাদের কাছে প্রবলেম মনে হয়েছে। আজকের ক্লাসেও যেহেতু ইন্টিগ্রেশন ব্যাপারটা আছে এবং বেশ কিছু মজার জিনিস আজকের ক্লাসে আমরা শিখব। কাজশক্তি ক্ষমতার 3 নাম্বার লেকচারটা আজকে আমরা পড়ছি। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। তো ইন্টিগ্রেশন টপিকটা যেহেতু তোমাদের সমস্যা রয়ে গেছে, সেই সেন্স থেকে আমি আজকে ইন্টিগ্রেশনটা শুরুতেই একটু দেখিয়ে তারপরে আমি আমার ক্লাসে প্রবেশ করছি। আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। আচ্ছা, তো ইন্টিগ্রেশন ইনশাল্লাহ আজকের পর থেকে আর সমস্যা থাকবে না। তো প্রথমে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, ধরো আমি এটা একটা দাগ টানলাম, খুব অল্প ভাষায় আমি বুঝাই দিব, কারণ ইন্টিগ্রেশনে এত বেশি ফোকাস করা যাবে না। আমাদের পড়াশোনাটা আসলে ইন্টিগ্রেশন নিয়ে না, আমরা কাজশক্তি ক্ষমতা অধ্যায়ে আছি, কিন্তু এই অধ্যায়টাকে সহজ করার জন্য ইন্টিগ্রেশন আমাদের করতেই হবে। এই দাগটা, এই পুরো দাগটাকে আমি যদি একসাথে গণনা করতে না পারি, সেক্ষেত্রে এই দাগের এই ছোট্ট অংশ আমি বিবেচনা করে নিলাম। ধরলাম এই অংশটাকে আমি dx, এই ছোট অংশটাকে আমি ধরলাম 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 dx। এভাবে লেখার কোনো উদ্দেশ্য নাই, এমনিতেই পাশাপাশি লিখলে খুব হিজিবিজি হতো, তাই আমি আসলে এরকম করে লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট ছোট অংশগুলাকে আমি বলছি যে এগুলা প্রত্যেকটা এক একটা ক্ষুদ্র অংশ, যেগুলোর নাম দিয়েছি আমি dx, ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য। এখন তুমি এই টোটাল জায়গাটার পুরো দৈর্ঘ্যটা তুমি জানতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে এই সবগুলোকে একসাথে করে ফেলতে হবে। যেমন এই dx গুলোকে আমি যদি একসাথে করি তাহলে হয়তোবা আমি এই টোটাল এরিয়াটার দৈর্ঘ্য, এই টোটাল এরিয়াটার দৈর্ঘ্য x পেয়ে যেতে পারি। আমি এই টোটাল এরিয়াটার দৈর্ঘ্য বের করতে চাই, যেটাকে আমরা x দ্বারা প্রকাশ করছি। এটা l দ্বারাও করতে পারতাম, লেংথ ওটা দ্বারাও করতে পারতাম। তো এই টোটাল x যদি আমি চাই, সেক্ষেত্রে এই dx গুলোকে একসাথে করে ফেলতে হবে। এই চিহ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। হ্যাঁ, এটা দিয়ে আমি এই dx গুলোকে বুঝাচ্ছি যে এই ইন্টিগ্রেট dx কথাটার অর্থ এখানে অনেকগুলো dx আছে, এটা ইকুয়াল হচ্ছে x। তো তোমরা নিশ্চয়ই বুঝেছো যে ইন্টিগ্রেট dx সমান হচ্ছে x, তার মানে এখানে অনেকগুলো dx আছে যেগুলো মিলে একত্রিত হয়ে ইন্টিগ্রেট হয়ে পুঞ্জীভূত হয়ে x হয়েছে। এটা কিন্তু অলরেডি একটা লজিক বা সূত্র। ইন্টিগ্রেশনের আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন, হ্যাঁ, x টু দি পাওয়ার n dx। এই দুটো সূত্র পড়লেই মোটামুটি কিছুটা বেসিক ক্লিয়ার হবে, আমাদের পড়াতে কোনো সমস্যা হবে না। ইন্টিগ্রেশনের অনেকগুলো সূত্র আছে, সেটা ভেক্টর অধ্যায়ে দেওয়া ছিল। ইন্টিগ্রেশন সাইন এক্স সমান কত, ইন্টিগ্রেশন কজ এক্স সমান কত, ইন্টিগ্রেশন ইউভি সমান কত, এরকম নানা রকমের লজিক ওখানে দেওয়া ছিল। তো আমার এই দুইটা লজিক পড়লে আমি আমার কাজশক্তি ক্ষমতা ওভারকাম করতে পারবো। তো এখানে লক্ষ্য করো, এই সূত্রটা হচ্ছে এরকম। এখানে তুমি খেয়ালই করছো চলক হচ্ছে x, তো x টু দি পাওয়ার n, তার মানে পাওয়ারটা n। তো x এর উপরে ওই n এর সাথে যদি 1 যোগ করি এবং নিচেও যদি ওই পাওয়ারের সাথে 1 যোগ করি, তাহলে লজিকটা হয়ে গেল। তো এই একই জিনিসটাকে আমি যদি এখন তোমাকে করতে দেই, তুমি করো তো দেখি। আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন, হ্যাঁ, টি টু দি পাওয়ার স্কয়ার ডিটি। আমি একটু দেখতে চাই তোমরা ঝটফট করে আমাকে জানিয়েছো। হ্যাঁ, আমি তোমাদের সাথে সাথেই করে ফেলছি।
যে টি টু দি পাওয়ার ওই পাওয়ারের সাথে এক যোগ হবে, তার মানে এখানে যেটা ছিল n আমাদের এখানে সেটা হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 আর নিচে হচ্ছে 2 প্লাস 1, n এর জায়গায় এখন 2 আছে। তুমি মনে রাখবা এখানে যত থাকবে আনসারটা তার থেকে এক বেশি হবে, যেমন টি টু দি পাওয়ার কিউব ভাগ 3। এই তো আমি ইন্টিগ্রেট করে ফেলেছি। হ্যাঁ, যদি কোনো পাওয়ার না থাকতো, এরকম যদি থাকতো যে এল ডিএল, এখানে চলক হিসেবে আমি টি কে নিয়েছি, এখানে চলক হিসেবে আমি এক্স কে নিয়েছি, এখানে চলক হিসেবে আমি এল কে নিয়েছি, এটার মিনিং হচ্ছে যে এর উপরে পাওয়ার 1 এটা বিবেচনা করে নিতে হবে কিছু না থাকলে। তাহলে আমি বলতে পারবো এল টু দি পাওয়ার 1 প্লাস 1 নিচে হচ্ছে 1 প্লাস 1। আরো বিশদ আলোচনা এগুলাতে আছে, কিন্তু সেগুলো আমাদের এখানে করা যাবে না। আচ্ছা, সবকিছুর একটা সিস্টেম আছে যে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এটাকে আমি বলতে পারি যে এল স্কোয়ার ভাগ 2, তার মানে এই পাওয়ার হিসেবে এখানে যত থাকবে তার সাথে এক যোগ করবা, নিচেও এক যোগ করবা, দ্যাটস ইট। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন করার নিয়ম। আর কোথাও ইন্টিগ্রেশন আমরা যখন ভেতরে করতে যাব তখন একটা কাজ করতে হয়, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত তুমি ইন্টিগ্রেট করবা সেই লিমিটটা দিতে হয়। যেমন আমি কোথা থেকে কোথা পর্যন্ত যেতে চাই, ঠিক আছে? তুমি যেমন গুলশান থেকে তুমি মতিঝিল পর্যন্ত যেতে চাও, তাহলে তোমার লিমিটটা হচ্ছে তুমি গুলশান থেকে মতিঝিল যেতে চাও, এটা হচ্ছে তোমার লিমিট, গুলশান টু মতিঝিল, এর মধ্যেই তোমার দূরত্বটা সীমাবদ্ধ। তো এখানেও তুমি যেই কাজটা করবা সেই লিমিটটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সেটা একটু দিয়ে দিতে হবে। আর সেটা দিয়ে দেওয়ার পরে ওই লিমিটের কাজটা হচ্ছে কেমন সেটা আমরা প্রশ্নে গিয়ে সলভ করব, বা আমাদের আজকের পড়াশোনায় গিয়ে সলভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বিষয়টা সহজ করিয়ে দিলাম। আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পেরেছি, তোমরা যারা বুঝেছিলে না গত ক্লাসে। হ্যাঁ, তো চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। আজকে আমরা পড়ব অভিকর্ষ বল কর্তৃক কৃতকাজ। অভিকর্ষ বল কর্তৃক কৃতকাজ, মজার মজার কিছু কৃতকাজ আমরা পড়ে ফেলবো ঝটফট। সবাই রেডি থাকো। আমার বিশ্বাস লেকচারটা শেষ হলেই এই জায়গার প্রবলেমগুলো আর প্রবলেম মনে হবে না। তো প্রথমেই আমি যদি বলি, কোন একটা বস্তুকে তুমি নিচে ফেলে দিবা, এই জায়গা পর্যন্ত কোনো বস্তুকে তুমি ফেলে দিতে চাও, তাহলে একটু লক্ষ্য করো, এই বস্তুর ভরটাকে আমরা ধরে নিলাম যে m, এই বস্তুর হাইট আমি ধরে নিলাম h। তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো দেখি যে এই বস্তুটাকে এই পর্যন্ত ফেলতে কত কাজ করতে হয়েছে, কৃতকাজের মান কত? এই বস্তুটাকে এই পর্যন্ত ফেলতে কৃতকাজের মান হচ্ছে W ইজিক্যাল টু বল ইন্টু সরণ। আমরা জানি কাজ ইজিক্যাল টু বল ইন্টু সরণ। হ্যাঁ, কাজ ইজিক্যাল টু যদি বল ইন্টু সরণ হয়, তুমি একটু লক্ষ্য করো, তোমার বলের ভ্যালু হচ্ছে এখানে, হ্যাঁ, তোমার বলের ভ্যালু হচ্ছে, আমি যদি বল ইন্টু সরণ এইভাবেই বলি, তোমার বলের ভ্যালু হচ্ছে m ভরের বস্তু, এই বস্তুটা নিচের দিকে কাজ করতেছে, অভিকর্ষ বলের প্রভাব আছে, প্রত্যেকটা বস্তুকে পৃথিবী mg বলে তার নিজের দিকে টানে। সো বলের ভ্যালু হচ্ছে mg, আর তোমার এই এসটা হচ্ছে এখানে, এই হাইটটাই হচ্ছে তোমার সরণ, দ্যাট মিনস w ইকুয়াল mgh। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, হ্যাঁ, কোনো একটা বস্তুকে তুমি নিচ থেকে এরকম করে উপরে তুলতে চাও, কৃতকাজের মান কত? আমি তোমাকে জিজ্ঞেস করলাম সেম বস্তুটাই, m ভরের বস্তু, উচ্চতা h, আমি তোমাকে প্রশ্ন করলাম কৃতকাজ কত বলো। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, W ইজিক্যাল টু, তুমি কিছুক্ষণ আগেই বস্তুটাকে ফেলেছিলে অভিকর্ষের দিকে, এখন তুমি এটাকে নিতে চাও অভিকর্ষের বিরুদ্ধে, তোমার কাজের মান সেম, বল ইন্টু সরণ, তো বলের মান হচ্ছে mg। হ্যাঁ, অভিকর্ষের বিরুদ্ধে নিতে চাও, তো এখানে অভিকর্ষের প্রভাব আছে। আচ্ছা, mg, s হচ্ছে তোমার h, কিন্তু এইটা আর এটা, এই দুইটা কাজ, একটা হচ্ছে নিচে ফেলে দেওয়া আর একটা হচ্ছে ওপরে তোলা, এই দুইটা কাজ করতে গিয়ে তোমার একটা জায়গায় পার্থক্য হয়ে গেছে, আর সব ঠিক আছে। পার্থক্যটা হচ্ছে এই কাজের মানটা হচ্ছে নেগেটিভ। এই কাজের মানটা নেগেটিভ কেন? কারণ তুমি অভিকর্ষের বিরুদ্ধে কাজ করেছো, আর এটা অভিকর্ষের দিকে কাজ করেছো, দ্যাটস ইট। তাইলে আমরা দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে কোনো বস্তুকে নিচে ফেলে দিলে কৃতকাজ কত, কোনো বস্তুকে উপরে তুলতে কৃতকাজ কত। পার্থক্য একটা জায়গাতেই, কাজের মান ঋণাত্মক এই জায়গাতে, কারণ অভিকর্ষের বিরুদ্ধে কাজ করেছো। আচ্ছা, এখন চলো নেক্সট, আমরা এখন আনত তলে কাজ করা বিষয়টা একটু দেখব।
এবং এরপরেই মজার কিছু জিনিস শিখবো এবং আমি কিছু ট্রিক্স তোমাদের করতেও দিব, আমার বিশ্বাস তোমরা করতেও পারবে। তবে একটু মনোযোগ দিয়ে লেকচারটা দেখতে হবে। তাহলে এখন আমি তোমাদেরকে দেখাবো আনত তলে, আনত তল বেয়ে নামানোর ক্ষেত্রে কাজ, আনত তল বেয়ে নামানোর ক্ষেত্রে কাজ। এই কাজটা কেমন সেটা একটু দেখি। কাজ এমন একটা জিনিস, তুমি যেই চ্যাপ্টারে যাও তোমাকে বলতে পারে ওই জিনিসটা করতে কত কাজ করতে হয়েছে, তার মানে কাজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তাহলে আনত তল বেয়ে নামানোর ক্ষেত্রে কৃত কাজ আমরা এটা একটু দেখব। তো চলো, কোনো একটা বস্তু, হ্যাঁ, কোনো একটা বস্তুকে তুমি এই জায়গা থেকে নামাচ্ছ, কোনো বস্তুকে একটা আনত তল বেয়ে তুমি নামাচ্ছ, ধরলাম বস্তুটা এখানে আছে, হ্যাঁ, বস্তুটা এখানে আছে, এখান থেকে তুমি বস্তুটাকে, হ্যাঁ, এরকম 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 করে এই জায়গাতে তুমি নিয়ে আসলা ওই বস্তুটাকে। আচ্ছা, তুমি একটু লক্ষ্য করেছো, তুমি এটাকে, আমি ধরলাম যে এস সরণ অতিক্রম করিয়েছ, হ্যাঁ, ওটা এরকম নামতে 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 তার সরণটা কতটুকু হয়েছে এস, তার সরণটা হয়েছে এস, হ্যাঁ। আর এই জিনিসটার উপর, এই বস্তুটার উপর, এই বস্তুটার উপর অভিকর্ষ বল, সেটা তো একদম স্ট্রেট কাজ করতেছে, সেটার ভ্যালু হচ্ছে কত, mg। তুমি নিশ্চয়ই স্পষ্ট যে কোনো একটা বস্তুর উপর ঠিক পৃথিবীটাকে mg বলে নিচের দিকে টানে, নিজের দিকে টানে। পৃথিবী এত আপন তুমি চিন্তাও করতে পারবা না। যেমন তুমি মনে করো যে কোনো একটা জায়গা থেকে তুমি পড়ে গেলা, তুমি একটা পাহাড় থেকে 40 মিটার নিচে পড়ে গেলা, তো অন্য কেউ তোমাকে না ধরলেও পৃথিবী কিন্তু তোমাকে ঠিকই ধরবে, পৃথিবীর বুকটা পেতে দিবে যে আসো, আমি তোমাকে রিসিভ করছি। তাহলে পৃথিবী কিন্তু খুব ইন্টারেস্টিং, যে প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে টানে। তুমি বিশ্বাস না হলে তুমি এই কলমটাকে ফেলে দাও, এই যে কলমটা পড়ে গেছে, হ্যাঁ, এটা যদি আমি হাত দিয়ে না ধরতাম, আমার এই গ্রাউন্ডটা কলমটাকে কিন্তু ঠিকই ধরতো, হ্যাঁ। সেক্ষেত্রে এই কলমটা হয়তো একটু ব্যথা পেত, কিন্তু সে হয়তো ফিল করতো না জড় পদার্থ, তুমি হলে কিন্তু ঠিকই ফিল করবা, হ্যাঁ। ব্যথা কিন্তু সে দিতে চায় নাই, সে আসলে তোমাকে রিসিভ করছে, তুমি ব্যথা পেয়ে গেছো। তো ওইখানে আবার অন্য গল্প আছে, ওই গল্পে আমি না যাই। আচ্ছা, যাই হোক, এই বস্তুর উপর ঠিক mg বল কাজ করতেছে নিচের দিকে। তো এখন তুমি আমাকে একটু বলো যে এই যে বস্তুটা, হ্যাঁ, এই বস্তুটা এদিক দিয়ে তার সরণ অতিক্রম হচ্ছে, কিন্তু তার উচ্চতা কত আমি যদি জিজ্ঞেস করি যে বস্তুটা কতটুকু উঁচু থেকে নিচে নেমেছে, উচ্চতা তো আর এরকম করে মাপা হয় না, উচ্চতা তো একদম লম্বালম্বি মাপা হয়, কোনো একটা হাইট, হ্যাঁ। সেক্ষেত্রে এই সরণের ঠিক এই লম্ব বরাবর অংশটা কত সেটা একটু তোমাকে বের করতে হবে। এটাকে যদি আমি থেটা বলি, হ্যাঁ, এবারও নিশ্চয়ই তোমরা অনেকে বলবে না যে বুঝি নাই, কারণ ভেক্টর বিভাজন ওখানে পড়ে এসেছো। পড়াশোনাগুলো এত সুন্দর যে ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, এগুলাতে সকল বেসিক আমরা কমপ্লিট করিয়ে তারপর কাজ শক্তি ক্ষমতায় এসেছি। সো ওখানে অনেক কিছু ছিল যেগুলো না বুঝলে তুমি এই লেকচারগুলো বুঝতে কষ্ট হবে। যেমন এই সরণের এই দিক বরাবর অংশটা কত, এই সরণের এই দিক বরাবর অংশটা হচ্ছে এস কস থেটা, কারণ যার সাথে কোণ থাকে তার সাথেই কস হয়, ঠিক আছে। আর এটাকে আমরা বলতে পারি হাইট, তার মানে হাইট হচ্ছে এস কস থেটা, তার মানে এস এর ঠিক লম্ব বরাবর যে অংশটা সেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, এস কস থেটা। আবার এটা কিন্তু অনুভূমিক অংশ, এস এর অনুভূমিক অংশ, কারণ কস যার সাথে থাকে সেটা কিন্তু অনুভূমিক অংশ, কোণ যার সাথে থাকে সেটা কিন্তু অনুভূমিক অংশ। আচ্ছা, তাহলে এস এর এই অংশটা উচ্চতা বরাবর যে অংশ সেটা হচ্ছে কত, এস কস থেটা। এখন বলো তো দেখি, কৃতকাজ সমান সমান আমরা কত জানি? তোমাকে কেউ প্রশ্ন করলো এই বস্তুটাকে এই পর্যন্ত নিয়ে আসতে কত কাজ করতে হয়েছে, তাহলে তুমি নিশ্চয়ই এটা কনফার্ম, হ্যাঁ, যে কাজ ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। এখন তুমি আমাকে বলো যে তোমার বলটা কত? তোমার বলটা তো কোনো সন্দেহ নাই, এর উপর যে বলটা সেটা mg। আচ্ছা, তোমার সরণটা কত? তোমার সরণটা এই যে s cos থিটা, মানে তোমার হাইটটা কিন্তু s cos থিটা। আচ্ছা, s cos থিটা। একটু লক্ষ্য করো, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ, তোমাকে কিন্তু বলতে পারতেই হবে যে সরণ যেদিকে আর ওই বস্তুকে পৃথিবী যে বলে টানতেছে এই দুইজনের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন আমি যদি আরেকটু এটাকে আপডেট করি লাইনটাকে, সেক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করে দেখো যে এই যে একটা কোণ আছে এখানে, হ্যাঁ, এই কোণটাকে আমরা বলতে পারি যে আনত তল বেয়ে যে বস্তুটা নামতেছে তার সাথে ঠিক অনুভূমিক বরাবর যে কোণটা, সেটাকে আমরা আলফা, অন্য একটা নাম দিলাম নট থেটা। তাহলে এই থেটার মানটা আমরা কিন্তু এখন স্পষ্ট করে বলতে পারবো, কারণ এই 90 ডিগ্রি থেকে এই আলফাটা বাদ দিলে থেটা কিন্তু আমরা পেয়ে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে এই থেটার ভ্যালুটা আমরা বলতেই পারি
যে থেটা ইজ ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি থেকে আলফাটা বাদ দিলেই আমরা এখন থেটাটা পেয়ে যাব। 90 ডিগ্রি থেকে আলফাটা বাদ দিলেই আমরা এই ত্রিভুজের থেটাটা পেয়ে যাব। তো থেটার ভ্যালুটা কত? হ্যাঁ, থেটার ভ্যালু তুমি বলতে পারো mgs cos 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এক্ষেত্রে হ্যাঁ, কোয়াড্রেন্ট যদি চেঞ্জ করি আমরা, ম্যাথমেটিক্সে তোমরা পড়ে থাকবে নিশ্চয়ই, 90-র জন্য cos সাইন হয়ে যাবে। তো সেক্ষেত্রে mgs সাইন আলফা। তুমি কি একটু লক্ষ্য করেছো কিনা যে এই যে mgs সাইন আলফা এর ভ্যালুটা যত হবে, হ্যাঁ, mgs cos থিটা এর ভ্যালুটা সেম হবে। তো তুমি ডিপেন্ড করতেছে তোমার উপরে, তুমি কি থেটাটা দিয়ে ম্যাথটা করতে চাও নাকি আলফাটা দিয়ে করতে চাও। তুমি আলফাটা দিয়েও ম্যাথটা করতে পারো, তুমি থেটাটা দিয়েও ম্যাথটা করতে পারো, উভয়ভাবেই তুমি কৃতকাজ বের করতে পারো আনত তল বেয়ে কৃতকাজ বের করার ক্ষেত্রে। তবে তোমার সেই স্ট্যান্ডার্ড লজিক কিন্তু মিস হচ্ছে না। W = F × S। বলের মান বিভিন্ন পরিস্থিতি ভেদে পরিবর্তন হতে পারে, সরণের মান পরিবর্তন হতে পারে, কিন্তু আমার স্ট্যান্ডার্ড সূত্র হচ্ছে বল ইনটু সরণ। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের কমেন্টসগুলো একটু চেক করব, তবে তার আগে আমি আরেকটা টপিক পড়িয়ে নেই। সেটা হচ্ছে আমরা অলরেডি বেশ কিছু সিচুয়েশন দেখতেছি কাজ বের করার, তোমরা জাস্ট নোট করে নাও এগুলো। হ্যাঁ, আশা করি তোমার সমস্যা থাকবে না। তো এখন আমরা আরেকটা কৃতকাজ দেখতে চাই, সেটা হচ্ছে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে যদি আমাকে কৃতকাজ বের করতে বলে সেক্ষেত্রে কি হইতে পারে। হ্যাঁ, কোন একটা বস্তু ঘুরতেছে, ঘূর্ণনের ক্ষেত্রে আমাকে বললো কৃতকাজ বের করতে, ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ বের করতে বললো। ঘূর্ণনের ক্ষেত্রে আমাকে বলল কৃতকাজ বের করতে, সেক্ষেত্রে ঘটনাটা কেমন হইতে পারে। আচ্ছা, তো ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ বের করার বিষয়টা যে আমরা দেখি, এটা অভিকর্ষ বল কর্তৃক কৃতকাজের মধ্যে না, আলাদা একটা টপিক, সেটা প্রসঙ্গক্রমে চলে আসছে, পড়িয়ে ফেলি। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে কৃতকাজ, মনে করো কোনো একটা বস্তু ঘুরতেছে, সেক্ষেত্রে তার কৃতকাজ তোমাকে বের করতে বলেছে। লাইক দ্যাট আমি তোমাকে একেই দেখাচ্ছি। হ্যাঁ, কোন একটা বস্তু ঘুরতেছে বৃত্তপথে। আচ্ছা, বৃত্তপথে ঘুরতেছে, মনে করো এটা হচ্ছে সেন্টার, এখান থেকে একটা বস্তু ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত রৈখিক গতি হলে আমরা তো এটাকে সরণ বলতাম, কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে সেটাকে আমরা সরণ বলতে পারতেছি না। সেটার আরেকটা নাম আমরা দিতে পারি, যেটা আমরা গতিবিদ্যা অধ্যায়ে পড়ে এসেছি। এটার নাম হচ্ছে কি, সবাই বলো? কৌণিক সরণ। এটার নাম হচ্ছে কি? কৌণিক সরণ, যেটাকে আমরা থেটা বলছি। তো এখন এই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস যদি আর হয়, আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে কৌণিক সরণটা কত, আমি নিঃসন্দেহে বলতে পারি যে কৌণিক সরণ থেটা ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ, S ভাগ R। মানে ওই বৃত্তচাপকে S কে R দিয়ে যদি ভাগ করি, মানে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, তাহলে কৌণিক সরণ পাওয়া যাবে। তো এখান থেকে S সমান বলা যায় R থেটা। তো আমরা এখন ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে কৃতকাজ বের করতে চাই, W = F × S। আমার সেই ইকুয়েশন বল ইনটু সরণ, যেখানেই বলুক কাজ বের করতে। তো বলের ভ্যালুটা সেটা তো বলই আছে, কিন্তু সরণটা হয়ে গেছে কি দেখো, R থেটা। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে সেটা হয়েছে কি, R থেটা। লক্ষ্য করো, এই সরণের মানটা তখন হয়ে গেছে কত, R থেটা। সরণের মানটা আমি বসিয়েছি, বসানোর পরেই একটা অদ্ভুত জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি, তোমরা লক্ষ্য করছো কিনা। এই FR সমান সমান কিন্তু আমরা বলতে পারি টাউ, আর থেটা তো থেটাই, তাহলে W = কিন্তু টাউ থেটা। টাউ বলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, কারণ নিউটনিয়ান বলবিদ্যা পড়ে আসছো, টাউ মিন্স টর্ক। তার মানে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, কাজ = বল ইনটু সরণ। আমরা রৈখিক গতিতে যেটাকে আমরা বল জানি, রৈখিক গতিতে যেটাকে আমরা বল জানি, কৌণিক গতিতে সেটা কিন্তু টর্ক। হ্যাঁ, মানে একটা বস্তু যদি ঘুরতে থাকে তখন আর বলা যাবে না যে বল প্রয়োগ করেছি, তখন বলতে হবে টর্ক প্রয়োগ করেছি। রৈখিক গতিকে যেটাকে আমরা সরণ বলি, কৌণিক গতিতে সেটাকে বলতে হবে কৌণিক সরণ। তার মানে কাজের ইকুয়েশন এটাই ফিক্সড, যে কোনো জায়গায় বলের মান পরিবর্তন হবে, সরণের মান পরিবর্তন হবে। আমি নিশ্চয়ই তোমাদের মাথায় বিষয়টা ঢুকাতে পেরেছি। কাজ কিন্তু বল ইনটু সরণ, বলের মান পরিবর্তন হবে, এখন তুমি কোথায় আছো সেটার উপরে ডিপেন্ড করবে বলের মানটা কেমন হবে, হ্যাঁ, সরণের মানটা কেমন হবে। তাহলে কাজ = টাউ থেটা, কোথায়? ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে কৃতকাজ। তো আমি বেশ কিছু কৃতকাজ তোমাদেরকে দেখাইলাম, এখন তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে, এবং এটা দেখেই তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিব।
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। হ্যাঁ, আমি এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। হ্যাঁ, আমি একটু তোমাদের কমেন্টগুলো চেক করে আসি। হ্যাঁ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ আর আর থেটা, অনেকেই আমার সাথে সাথে লিখছো, খুব ভালো, খুব ভালো। তোমরা ক্লাসের মধ্যে ক্লাস রিলেটেড কথা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা না বললেই আমি অনেক খুশি হব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য দোয়া থাকবে, স্নেহ থাকবে। যতটুকু সময় ক্লাস করবে, চলো আমরা সবাই মিলেমিশে ক্লাসটা মনোযোগ দিয়ে করি, তারপর না হয় আমরা গল্প করব। ঠিক আছে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। আমি তোমাদেরকে অনুরোধ করছি, এর থেকে বেশি কিছু আসলে আমি এই মুহূর্তে তোমাদেরকে যেহেতু দেখছি না, তোমাদের কাছে করজোরে অনুরোধ করছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, নিশ্চয়ই অনেক ছোট ছোট বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখন টপিকটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা অনেকের ঝামেলা হয়, বুঝতে কষ্ট হয়, আমি তোমাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, পারবো নট শিওর, চেষ্টা করছি। মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে, এটা নানা জায়গায় নানা রকম করে দেওয়া। চলো আমরা একটা স্টাইলে এটা পড়ে ফেলি। তো ধরে নিলাম কোনো একটা বস্তু, হ্যাঁ, কোনো একটা বস্তু ধরলাম, এটা হচ্ছে আমি এখানে যদি লিখি, ধরলাম এটা হচ্ছে একটা পৃথিবী, হ্যাঁ, যেটাকে আমি পৃথিবীর ভর বলে দিলাম, যাও, হ্যাঁ, পৃথিবীর ভর, হ্যাঁ, এটা পৃথিবী। তো এই পৃথিবীর কেন্দ্র থেকে ঠিক এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত, লাইক দ্যাট, এই জায়গা পর্যন্ত একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আমি এই বস্তুটাকে এরকম করে নিলাম, এই বস্তুটার ভর ধরলাম আমি এম। তাহলে আমি কি কি বললাম একটু লক্ষ্য করো তো শিক্ষার্থী বন্ধুরা। এটা হচ্ছে আর্থ, এটাকে আমি বললাম আর্থ বা পৃথিবী। পৃথিবীর কেন্দ্র থেকে একটা কোনো একটা দূরত্বে, আমি সেই দূরত্বের ভ্যালুটাকে আমি আর বলে দিচ্ছি যে আর দূরত্বে একটা বস্তু আছে, আর দূরত্বে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে এম। তো এখন এই দুইজনের মধ্যে কিন্তু একটা মহাকর্ষ বল কাজ করছে, যেটা তোমরা এসএসসিতে পড়ে এসেছো। এখানেও তোমরা পড়বে, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে গিয়ে ডিটেল পড়বে। তবে তার আগে যেহেতু চলে আসছে, এসএসসির আইডিয়াটাই আমরা রিসিভ করি। সেটা কি, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে তোমার GMM ভাগ আর স্কোয়ার। একটু মনে করে দেখো, সূত্রটা কিন্তু তোমার পরিচিত। আচ্ছা, তো হ্যাঁ, ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মনে পড়ছে নিশ্চয়ই। আচ্ছা, GMM ভাগ আর স্কোয়ার। এখন এই যে আমি একটা ভ্যালু লিখলাম, এই ভ্যালুটা আমি ঋণাত্মক দিব তখনই যদি এই বলটা আমি পৃথিবী কর্তৃক বল চিন্তা করি। আমি এখানে আর্থ দিয়ে দিই, এফ আর্থ। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো যে এই বলটা কার, আর্থের। তো এটা কেন আমি মাইনাস দিলাম, আর আমি ওই বস্তুটার যে বলটা, সেটাকে আমি বলছি GMM ভাগ আর স্কোয়ার, সেটাকে আমি প্লাস দিচ্ছি, ওটা বস্তু কর্তৃক প্রযুক্ত বল, অবজেক্ট মানে বস্তুটার। দেখো তো তুমি একটু বোঝো কিনা। হ্যাঁ, এখানে মাইনাস এবং এখানে প্লাস দেওয়ার কারণটা নিশ্চয়ই একটু সবার কাছে একটু মানে কনফিউজিং লাগতেছে। তো তুমি একটু লক্ষ্য করো, এই এম ভরের বস্তুটার থেকে, এই এম ভরের বস্তুটার থেকে এই পৃথিবী কর্তৃক, পৃথিবী এবং এই এম ভর, দুইটা বস্তুর মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করতেছে। তো এম ভরের বস্তুটাকে কিন্তু এই পৃথিবী তার নিজের দিকে টেনে এনে বলটা কাজ করাচ্ছে। আবার শুধু কি বস্তুটার উপরেই কাজ করতেছে, বস্তু ও পৃথিবীর উপর একটা বল কাজ করাচ্ছে, মানে দুইটা বল, দুইজনেরই বল কাজ করতেছে। তো এই পৃথিবী কর্তৃক যে বল, সেটাকে আমি মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যে আমি যদি এমটাকে সেন্টার পয়েন্ট ধরি, এমটা এই পৃথিবীকে টেনে নিয়ে যাচ্ছে ডান দিকে, তো ডান দিকে তো আমরা প্লাস বলি। তো এম তার মানে বস্তু পৃথিবীকে কোন দিকে টানছে, ডান দিকে। আচ্ছা, তো ডান দিকে আমরা পজিটিভ ধরি, তো ওই বস্তু কর্তৃক যে বলটা, সেটার ভ্যালুটা পজিটিভ ধরেছি। আর এই বস্তুটাকে পৃথিবী টানছে বাঁ দিকে, তো বাঁ দিকে যদি টেনে নিয়ে আসে, তাহলে কোনো একটা পয়েন্টের ডানে যদি আমরা পজিটিভ ধরি, বামে আমরা নেগেটিভ ধরতে পারি। সো এই পৃথিবী যে বলটা কাজ করাচ্ছে, সেটাকে আমরা নেগেটিভ বলেছি এই বস্তুটাকে বাঁ দিকে নিয়ে আসার কারণে। পৃথিবী বস্তুটাকে বলটা প্রয়োগ করতেছে তার দিকে, আর
বস্তুটা পৃথিবীকে বল প্রয়োগ করাচ্ছে ডান দিকে। তো ডান দিকেরটাকে আমরা ধরেছি অবজেক্ট, মানে বস্তুটা পৃথিবীকে যে বলে টানতেছে ডান দিকে, সেটাকে পজিটিভ ধরেছি। নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, তারপর পৃথিবী যে বলটা কাজ করাচ্ছে সেটা নেগেটিভ কেন? পৃথিবী বস্তুটাকে বাঁ দিকে টেনে নিয়ে আসতেছে, দ্যাট ইজ কল মাইনাস। আচ্ছা, তো এখন তুমি একটু লক্ষ্য করো যে আমরা বের করতে চাই মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। হ্যাঁ, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ বের করতে চাই। আমরা যদি এই বস্তুটাকে এম ভরের বস্তুটাকে একটু লক্ষ্য করো, এম ভরের বস্তুটাকে, হ্যাঁ এম ভরের বস্তুটাকে আমি ধরে নিলাম এম ভরের বস্তুটা এইখানে আছে। তো এই এম ভরের বস্তুটাকে আমরা যদি এই পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে নিতে চাই, আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে এ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই পয়েন্টটাকে আমরা বলছি এ, এই পয়েন্টটাকে বলছি বি। এম ভরের বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে চাই। তো এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে নিতে চাই, মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি নিতে চাই, তাহলে তুমি একটু লক্ষ্য করো কৃত কাজটা কত, আমরা সেটা বের করতে চাই। তো এটা বের করতে গেলে আমাদেরকে আরেকটা কাজ স্পষ্ট করে করতে হবে, সেটা হচ্ছে এই যে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে, হ্যাঁ এই বস্তুটা কোথায় ছিল? এই যে এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত দূরত্বটাকে আমরা আর আই বলতে পারি। পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার যে শুরুর যে দূরত্বটা, সেটাকে আমরা আর আই বলতে পারি, ইনিশিয়াল যে হ্যাঁ দূরত্বটা। আবার পৃথিবীর কেন্দ্র থেকে এম ভরের বস্তুটাকে আমরা যেখানে নিয়েছি সেই জায়গা পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি, সেই জায়গা পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি আর এফ। আর কিচ্ছু লাগবে না, বুঝে ফেললে মানে বোঝা হয়ে গেছে আর কি। তুমি একটু লক্ষ্য করো, এম ভরের বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে চাই। পৃথিবীর কেন্দ্র থেকে ওই এম ভরের এ বিন্দুতে অবস্থানরত বস্তুটার দূরত্ব হচ্ছে আর আই। পৃথিবীর কেন্দ্র থেকে আমি যেখানে নিতে চাই ওই জায়গার দূরত্ব হচ্ছে আর এফ। এফ তে ফাইনাল বোঝাচ্ছি, আই তে ইনিশিয়াল বোঝাচ্ছি। তো এখন আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে ওই বস্তু কর্তৃক যে কৃতকাজ সেটাই লিখতে চাই। তাহলে কৃতকাজের মানটা কত সেটা একটু দেখি। হ্যাঁ, কৃতকাজের মানটা কত? হ্যাঁ, এই যে কৃতকাজটা বের করতে চাই সেটা কিন্তু বস্তু কর্তৃক অবজেক্ট। হ্যাঁ, আমি স্পষ্ট করে দিচ্ছি। তো কৃতকাজের মানটা কত সেটা একটু আমরা দেখতে চাই। কৃতকাজের মানটা এখন কিন্তু তোমার সেই ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়বে। একটু লক্ষ্য করে দেখো, এটাকে যে আমি এখানে নিয়েছি, এখানে ছোট ছোট করে কাজ করতে হবে, এত বড় কাজ একবারেই করা যাবে না। সেক্ষেত্রে তুমি আমাকে বলো এখানে বলের মানটা কত। অবজেক্ট কর্তৃক বা বস্তু কর্তৃক যেহেতু কৃতকাজ বের করছি, বস্তু কর্তৃক বলটা কত তুমি আমাকে বলো। সেটা GMM ভাগ আর স্কয়ার, আমি শুরুতে সেটাকে বলই বলছি। হ্যাঁ, বস্তু কর্তৃক বল। তো এই বলটা কত? এফ, আমি বলে দিচ্ছি সেটা এফ। তো এখন আমি সংক্ষেপে লিখে দিতে পারি এফ অবজেক্ট। এবং আমার দূরত্বটা কত বলো, মানে বলটা এত, বল ইন্টু সরণ, আমার সরণটা কত? আমি সরণটাকে ধরে নিচ্ছি ডি আর। কেন আর ধরলাম? এক্স ধরতে পারতাম না, এল ধরতে পারতাম না, আমার চলকগুলোকে আমি আর ধরেছি তাই। আমি যদি এটাকে লেংথ বলতাম, এখানে ডি এল দিতাম। তো আমি এখানে কি করেছি? কাজ ইজিক্যাল টু আমরা জানি বল ইন্টু সরণ, সেটাই লিখেছি, আর কিছু না। তো ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলাকে আমি বড় একটা কাজে পরিণত করব। তো সেক্ষেত্রে আমাকে এখানে একটা ইন্টিগ্রেট চিহ্ন দিতে হবে। তো ইন্টিগ্রেট চিহ্নের লিমিটটা কোথা থেকে কোথা পর্যন্ত? আমি আর আই থেকে আমি যেতে চাই আর এফ পর্যন্ত। আমি আর আই থেকে যেতে চাই আর এফ পর্যন্ত। আমার লিমিটটা হচ্ছে আর আই থেকে আর এফ পর্যন্ত। এই লাইনটা, তত্ত্বের এই লাইনটা যে ধরতে পেরেছ, তার পরবর্তী লাইনগুলো খুব সহজে চলে আসবে। যে বস্তু কর্তৃক কৃতকাজ বল, বস্তু কর্তৃক যে বলটা, এবং ক্ষুদ্র সরণ। হ্যাঁ, একবারে এত সরণ করতে পারবো না, আমার লিমিট আছে আর আই থেকে আর এফ পর্যন্ত। এই লিমিটের মধ্যে ছোট ছোট করে ডি আর ডি আর ডি আর ডি আর ডি আর করে আমি টোটাল আরটা বের করতে চাই কত। কিছুক্ষণ আগে সেই লজিকটা দেখে এসেছি। তাহলে বল ইন্টু সরণ, দেখো সূত্র কিন্তু আমার ওইটাই, কাজ ইজ ইকাল টু বল ইন্টু সরণ। বলের মানটা এত আর সরণ হচ্ছে আমার ক্ষুদ্র সরণ আর কি, ডি আর। তো এবার চলো মানটা বসিয়ে দেই। হ্যাঁ, চলো আমরা মানটা বসিয়ে দেই। হ্যাঁ, তো এখন এই ডাব্লিউ অবজেক্ট ইকাল টু, চলো তাহলে আর আই, হ্যাঁ আর এফ। একটু ভালো করে লক্ষ্য করো, এফ অবজেক্ট কত? GMM আর স্কোয়ার। হ্যাঁ, সাথে একটা কি আছে? ডি আর আছে। তুমি একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে, হ্যাঁ এই মহাকর্ষীয় ধ্রুবক, এগুলো মহাকর্ষীয় অভিকর্ষের চ্যাপ্টারে গিয়ে আমরা ডিটেল পড়বো, কিন্তু এই চ্যাপ্টারে যেহেতু চলে আসছে আমরা
পড়ে ফেলি, আর এসএসসি থেকে তোমার একটা আইডিয়া আছে। হ্যাঁ, তারপরে পৃথিবীর ভর, বস্তুটার ভর, এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট। সব যদি কনস্ট্যান্ট হয় তাহলে জিএমএমকে তুমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে রেখে দাও, আর আরআই আরএফ, হ্যাঁ, সারা জীবন যাতে ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম না হয়, এই ইন্টিগ্রেশনটা আমি কমপ্লিটলি পুরোটা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো যাতে আর কোনো তত্ত্বে গিয়ে কোনো ইন্টিগ্রেশনে সমস্যার সৃষ্টি না হয়। তাহলে এখানে একটু লক্ষ্য করেছো 1/r² আছে, জিএমএমটাকে বাইরে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিয়েছি, তাহলে 1/r², এটার অর্থ কি একটু দেখো তো, 1/r², এটাকে 1/a²কে আমরা a−2 লিখতে পারি না? তো এটাকে কি আমরা লিখতে পারি r−2? এটাকে তুমি আমার সাথে একমত হও যে 1/r²কে r−2 লেখা যায়। জিএমএমটাকে বাইরে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিয়েছি, 1/r²কে লিখছি r−2, সাথে কিন্তু একটা dr রয়ে গেছে। তুমি কি লক্ষ্য করেছো এটা দেখতে কেমন একটু পরিচিত লাগছে? কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা শিখে এসেছি। ইন্টিগ্রেশন, আমি সূত্রটাকে এখানে লিখে রাখছি কারো যাতে প্রবলেম না হয়। ইন্টিগ্রেশন x⁴n dx, দেখো তো ওটার মতো মনে হচ্ছে কিনা। ইন্টিগ্রেশন x⁴n dx, এই সূত্রটা কি ছিল? x⁴n+1 ভাগ n+1। তাহলে এখানে তুমি কি করবা? তাহলে এখানে তুমি যেটা করবা, জিএমএম, যখন তুমি ইন্টিগ্রেশনের কাজটা করে ফেলবা তখন তুমি সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। একটু লক্ষ্য করো তো একটা জিনিস, যে x⁴n, আমি কি এরকম করে বলতে পারি যে x, আমার x তো এখানে r, তাই না? আমার xটা হচ্ছে এখানে r, আমার চলকটা r। তাহলে -2n+1 ইন্টিগ্রেশন করা হয়ে গেলে সেটাকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিয়ে লিমিটগুলোকে লিখতে হয় এরকম করে। হ্যাঁ, লিমিটগুলোকে এরকম আপ থেকে লো থেকে আপে এরকম করে আবদ্ধ করে দিতে হয়, মানে তুমি কাজটা করে ফেলেছো। হ্যাঁ, ধরো তোমার কোনো একটা অপারেশন হয়েছে, তোমাকে বিছানায় এরকম বেডের মধ্যে বেড রেস্টে দিয়ে দিবে, এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে জিএমএম একটু লক্ষ্য করো, -2 থেকে +1 চলে গেলে -1 থাকে। আমি কি এই পাশে লিখতে পারি ইকুয়াল টু মাইনাস? এই মাইনাসটাকে কি সামনে নিয়ে আসতে পারি যেহেতু 1? তাহলে এখানে শুধু কি থাকছে r−1, শুধু কি থাকছে r−1। আচ্ছা, r−1 মানে যেন কি বলা যায়? সমান সমান বলা যায় 1/r, 1/r বলা যায়। তাহলে আমরা কিন্তু এখানে বলতেই পারি যে 1/r, হ্যাঁ, r_i r_f। পরবর্তী লাইনটা আমি এই জায়গাতে লিখছি। হ্যাঁ, পরবর্তী লাইনটা আমি এই জায়গাতে লিখছি। আমি একটা বক্স এঁকে নেই, এই জায়গাতে ফাইনাল লাইনটা আমি লিখছি যে w অবজেক্ট ইকুয়াল -gmm। হ্যাঁ, একটু লক্ষ্য করো, -gmm, ঠিক আছে? তাহলে -gmm, হ্যাঁ, একটু লক্ষ্য করো একটা জিনিস, ঠিক আছে? অথবা এই জায়গায় আসলে হচ্ছে না, আমি নিচের জায়গাতে লিখি তোমার সুবিধার জন্যই সব কিছু। একটু লক্ষ্য করো, -gmm, আপার লিমিটটা এই চলকের এখানে বসাইতে হয়, তাহলে rf, 1/rf, মাইনাস লোয়ার লিমিটটা এই চলকের জায়গায় বসাইতে হয় 1/ri। তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি এখন এই মাইনাসটাকে ভেতরে নিয়ে যাই তাহলে -1/rf হবে, মাইনাসে মাইনাসে +1/ri হবে। সো আমি ফাইনালি এটাকে লিখতেই পারি এরকম করে যে w সমান অবজেক্ট সমান, হ্যাঁ, জিএমএম, হ্যাঁ, আমি লিখতে পারি 1/ri মাইনাস 1/rf। আশা করেছি বুঝেছো, কারণ মাইনাসটাকে ভেতরে নিয়ে গিয়েছি। তাহলে এই যে কৃতকাজ বের করার যে প্রবলেমটা, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ, বিরুদ্ধে গিয়েই আমরা কৃতকাজটা বের করলাম। তো এক্ষেত্রে আমার জানা থাকতে হবে মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর, বস্তুর ভর এবং এই আদি এবং ফাইনাল ব্যাসার্ধগুলো। আমি তোমাকে এখন একটা অঙ্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, একটা ম্যাথমেটিক্স। আমরা সেটা পারলে আজকে সলভ করব, না হলে সামনের ক্লাসে সলভ করব। খুব চমৎকার একটা ম্যাথ দিতে চাই, যে এটা সাথে সাথে তুমি একটা ম্যাথ করে এই টপিকের বেসিকটার প্রয়োগটা কোথায় সেটা যাতে তুমি দেখতে পারো। আমার সাথে তোমরা ছিলে কি আমি একটু দেখে নেই, কারণ এত ধৈর্য অনেকের হয়ে ওঠে না এত লম্বা লেসন পড়ার মতো, কিন্তু যারা পড়তে পারে তারাই গেইনার। তো আমি দেখছি অনেকেই তোমরা কমেন্ট করেছো, আমি হঠাৎ করে দেখছি ইভান টাঙ্গাইল থেকে, যশোর থেকে আয়ালাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাসুরা আক্তার ঠিক বলেছ, ক্ষুদ্র স্মরণ হয়। হ্যাঁ, নেট প্রবলেম যে কেন এটা আসলে আমি বলতে পারছি না। নাহিদ
কে বলছো এটা? হ্যাঁ শম্পা, এটা আসলে আমার হাতে নাই। ঠিক আছে, লাস্ট লাইনটা একটু বুঝাবেন? লুৎফা বলছো। হ্যাঁ, আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি এই জন্য যে তোমরা বিষয়টা যাতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলে দিতে পারো। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টই বলছে বুঝেছি, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লুৎফা বলেছো লাস্ট লাইনটা একটু বুঝাবেন। লাস্ট লাইনটা হচ্ছে এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে আমি ভেতরে গুণ করে দিয়েছি। তুমি একটু লক্ষ্য করো, -1/RF, তাই কিন্তু আছে -1/RF। মাইনাসটা যদি এই মাইনাসের সাথে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আর আই এর আগে কিন্তু প্লাস, সেটাই হয়েছে প্লাস কিন্তু এখানে। হ্যাঁ, তো চলো আমি এরকম একটা ম্যাথ দিয়ে তোমাদের সাথে ক্লিয়ার। সিয়াম বলছো, তারপর চানমিয়া বলছো লাস্ট লাইনের আগের লাইনটা বুঝাই দেন। জাবেদুল ইসলাম, থ্যাংক ইউ তোমাকে। লাস্ট লাইনের আগের লাইনটা হচ্ছে, হ্যাঁ, চলকের জায়গায় একবার আপার লিমিট বসাইতে হয়, মানে উপরের লিমিটটা, আরেকবার লোয়ার লিমিট বসাইতে হয়, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। আমরা তাই করেছি, চলকের জায়গায় একবার RF আর একবার RI, মাঝখানে একটা মাইনাস চিহ্ন, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই দেখলাম বুঝতে পেরেছো, আমার দেখে ভালো লাগছে। তো আমি এখন একটা তোমাদেরকে ম্যাথমেটিক্স দিতে চাই এই ধরনের। তো চলো, ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, তো ঘুরতে গিয়ে তুমি কোথায় যাবে কোনো একটা পাহাড়ে। হ্যাঁ, তুমি হিমছড়ি গিয়েছো। তো হিমছড়িতে গিয়ে তুমি যেটা করলা, হিমছড়িতে গিয়ে তুমি মনে করো এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, তুমি কি করেছো, হিমছড়িতে গিয়েছো, তো এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। তুমি যে গ্রাউন্ডে হাঁটাহাঁটি করো সেটা হচ্ছে এই পৃষ্ঠটা, এটাই হচ্ছে সেই পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর সকল মানুষ এখানে থাকে। এটা হচ্ছে পৃথিবীর ভেতরে, এটা হচ্ছে পৃথিবীর বাহিরে, পৃষ্ঠ থেকে ওপরে। তুমি ওখানে গিয়ে তুমি হিমছড়িতে গিয়েছো। হিমছড়ি তো কিছুটা উঁচু এলাকা, তুমি কিছুটা উঁচুতে উঠেছো। হ্যাঁ, কিছুটা উঁচুতে উঠেছো। তুমি 5 কিলোমিটার উঁচুতে উঠেছো পৃথিবীর পৃষ্ঠ থেকে। আমি তোমাকে বলে দিলাম কতটুকু, 5 কিলোমিটার উপরে। পৃথিবীর একটা রেডিয়াস বা ব্যাসার্ধ আছে, পৃথিবীর একটা ভর আছে, যেগুলো ফিক্সড। আমি তোমার সুবিধার্থে শুধু বলে দিচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। হ্যাঁ, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন তুমি যে ওই যে হিমছড়িতে উঠেছ, না অনেক, তুমি বান্দরবনে কোনো একটা পাহাড়ে উঠেছ, বান্দরবনে যেটা ভূপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচুতে। আমি ধরলাম তুমি 3 কিলোমিটার উপরে উঠেছ। আচ্ছা, ফর এক্সাম্পল, এগুলো আমরা ধরছি। আচ্ছা, ফর এক্সাম্পল তুমি 5 কিলোমিটারই দাও, একটা ভালো ফিগার থাকা ভালো, 3 চেয়ে 5 একটু ভালো লাগে, সুন্দর। আচ্ছা, তাহলে দেখো বান্দরবনে তুমি গিয়ে 5 কিলোমিটার উঁচুতে উঠেছ। তো পৃথিবীর ব্যাসার্ধ এটা, পৃথিবীর ভর এটা, এগুলো ফিক্সড ভ্যালু। আচ্ছা, তোমার সুবিধাটা আমি এটা দিয়ে দিচ্ছি। এখন তুমি যে পৃষ্ঠ থেকে এই 5 কিলোমিটার উঁচুতে উঠতে তোমাকে কত কাজ করতে হয়েছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। পৃষ্ঠ থেকে, কোন পৃষ্ঠ? পৃথিবী পৃষ্ঠ। একটু সময় বেশি যাচ্ছে, যাক, তবে যেই টপিকটা পড়লাম এটার একটা ম্যাথ করতে পারলে তাহলে আমার টপিকটার মানে আসলে টপিকটা সম্পর্কে একটা কনফিডেন্স পাবো আর কি, তুমি নিজেই পাবা। পৃথিবী পৃষ্ঠ থেকে, হ্যাঁ, 5 কিলোমিটার উঁচুতে উঠতে কত কাজ করতে হয়েছে। তার মানে কোনো কিছু করেই শান্তি নাই, একটু ঘুরতে গিয়েছো, তারপরও ওখানে তোমার উঠতে কত কাজ করতে হয়েছে সেটা প্রশ্ন হয়েছে। কত কাজ করতে হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি তোমার কাছে এই প্রশ্নটা জানতে চাই যে তোমার কত কাজ করতে হবে 5 কিলোমিটার উঁচুতে উঠতে। তুমি যে উঠেছো, তোমার ভরটা আমি একটু দিয়ে দিতে চাই। তোমার ভরটা 60 কেজি। যাদের ভরের থেকে বেশি তারা রাগ করো না, তুমি তোমার ভর দিয়ে করতে পারো না, একটা সমস্যা নেই, আমার কনসেপ্টটা জরুরি। তো তোমাকে প্রশ্ন করেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উঁচুতে উঠতে কত কাজ করতে হবে। আমি তোমাকে একটু আগে যে লজিকটা দিয়েছি এক্সাক্ট সেই লজিকটাতে ম্যাথটা হবে। তোমরা সবাই ম্যাথটা করে আনসারটা জানাবে। লজিকটা হচ্ছে কাজ, হ্যাঁ, কাজটা হচ্ছে এরকম, GMM কিছুক্ষণ আগে দেখেছি 1/RI মাইনাস 1/RF। একটু লক্ষ্য করে দেখো, আমরা এরকম একটা সূত্র কিছুক্ষণ আগে শিখেছি। তো এখন তোমার এখানে জিটা কনস্ট্যান্ট, জি এর মানটা আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে হেল্প করছি। 6.6
73 ইন্টু 10^11, এটা হচ্ছে জি। আচ্ছা, পৃথিবীর ভর সেটা বলে দিয়েছে 6 ইন্টু 10^24 কেজি। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ সেটাও বলে দিয়েছে 6400 ইন্টু 10^3 মিটার। হ্যাঁ, 6400 ইন্টু 10^3 মিটার। আচ্ছা, তাহলে জি, এম, আর সব ভ্যালুগুলো তোমার জানা। হ্যাঁ, তোমাকে এখন যেটা বের করতে হবে এই প্রশ্ন বের করার জন্য, হ্যাঁ, স্মল এম হচ্ছে 60 কেজি। তুমি দেখতে পাচ্ছ জি জানো, এম জানো, স্মল এম জানো, আর আই আর আর এফ এর মানটা জানতে পারলে তুমি কত কাজ করতে হয়েছে সেটা বের করতে পারবা। হোয়াট ইজ আর আই? আর আই হচ্ছে, ঠিক আছে, তুমি যেখানে ছিলা, তুমি পৃথিবী পৃষ্ঠে ছিলা, তার মানে এই কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকেই বলে আর আই, মানে ইনিশিয়াল দূরত্ব। তার মানে আর আই মিনস ক্যাপিটাল আর। আর আর ফাইনাল, কেন্দ্র থেকে তুমি ওই যে যেখানে গিয়েছো সেই জায়গা পর্যন্ত দূরত্ব, কিছুক্ষণ আগে তত্ত্বে আমরা দেখেছি, সেটাকে আমরা বলি আর ফাইনাল। তার মানে আর প্লাস এইচ, দ্যাট ইজ কল আর এফ। আর প্লাস এইচ, দ্যাট ইজ কল আর এফ। তোমার এইচটা কত? তোমার এইচটা লেখা হয় নাই, তোমার এইচটা হচ্ছে 5 ইন্টু 10³ মিটার। আমি আশা করছি এই সব ভ্যালুগুলো তুমি বসিয়ে দিলেই তুমি একটা কৃতকাজের মান পাবে। আমি দেখব নট নাও যে তোমরা কে কে আনসারটা বের করে আমাকে বললে যে আমাকে বান্দরবনে গিয়ে এই 5 কিলোমিটার উঁচুতে উঠতে কত কাজ করতে হবে। তুমি নিশ্চয়ই লাইভ গিয়েও তুমি বুঝতে পারবে যে আমি এত কাজ করলে আমি ওখানে উঠতে পারবো। তার মানে টপিকটা খুবই স্পষ্ট, যারা মনোযোগ দিয়ে শুনেছ তাদের জন্য। আচ্ছা, তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই, অলরেডি বেশ টাইম হয়েছে। আমি দেখছি 46 মিনিটস। তাইলে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা স্পষ্ট হয়েছ। আমি তোমাদের সাথে ফাইনাল কমিউনিকেশন করে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমার ভর 67 কেজি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো 1.10⁻³ আব্দুল্লাহ তুমি আনসার করে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাহিদ, ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা আর এখন করার দরকার নেই, অনেকের আনসার ভিন্ন হচ্ছে। আমি দেখবো তোমরা কে কে অঙ্কটার আনসারটা করে আমাকে কমেন্টে জানিয়ে দিয়েছো। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। হ্যাঁ, আর ও কে যেন বলছো, সাদিয়া, বান্দরবন পাহাড়ে আমার বাড়ি। খুব ভালো হলো তাহলে সাদিয়া। ঠিক আছে, আমরা যাবো ইনশাল্লাহ তোমার বাড়ি বান্দরবনে বেড়াতে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল। ঠিক আগামীকালই একটা ক্লাস আছে, সেখানে আমরা এনার্জি নিয়ে অনেক কথা বলবো। আজকেই পড়ানোর কথা ছিল কিন্তু টার্গেটটা হয়নি। এনার্জি নিয়ে কথা বলবো আগামী ক্লাসে, এবং এনার্জির পরেই সাথে সাথে আমরা পাওয়ার নিয়ে আলোচনা করব। দ্যাটস ইট। এই চ্যাপ্টারে মূলত আলোচনার বিষয় ছিল কাজ। হ্যাঁ, কাজ নিয়ে প্রচুর পড়াশোনা আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো, কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।